মুভির নাম ইমোজি। এটি মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, প্রথম পার্ট দেখেনি বলে দৌড় দিন না। মুভির কাহিনীটি এমন যে প্রথম পার্ট না দেখলেও কোনো সমস্যা নেই, শুধু এটুকু জানলেই হবে। আদিব ও প্রার্থনা রিলেশন করে ভালোবাসার ঠেলায় দুজনে এক ফ্ল্যাটেই থাকতে শুরু করেছিল। আর ছেড়াছেড়ি এক ফ্ল্যাটে থাকলে শয়তানে লাড়া দিবে এটাই বাস্তব, তাই যা শয়তানি হওয়ার সেটাই হচ্ছিল। কিন্তু 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 হঠাৎ প্রার্থনা কেন জানি রহস্যজনক ভাবে আদিবকে রেখে অন্য একজনকে বিয়ে করে নিল। ব্যাস এটুকুই ছিল প্রথম পর্বের কাহিনী। এবার এই পর্বে যা যা দেখতে চলেছেন তার কিছু সিন টুক করে দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক। ఎప్పుడో చూసినట్టుందా? তো হাই, আমি রোমানা, এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আদিবের ফ্ল্যাটের সামনে দীক্ষা নামে যে মেয়েটি থাকে, সে রাতের বেলা ছাদে ঘুমানোর জন্য উঠলে দেখে আদিব মালের বোতল নিয়ে ছাদে উদাস হয়ে বসে আছে। দীক্ষা এসে হাই হ্যালো করে বলে, এভাবে একা বসে আছো কেন? আদিব বলে, আমার বন্ধুরা আসার কথা ছিল কিন্তু কেউ আসেনি। এটা শুনে দীক্ষা চলে যেতে ধরলে আদিব বলে, প্লিজ আমার সাথে একটু জয়েন হবে? দীক্ষা খুশি হয়ে বসে পড়লে আদিব ড্রিঙ্কস অফার করে। দীক্ষা একটু ড্রিঙ্কস করে আদিবকে বলে, তোমার কি হয়েছে, মন খারাপ কেন? আর কয়দিন থেকে তোমার ফ্ল্যাটে প্রার্থনাকে আর আসতে দেখছি না যে? আদিব বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দীক্ষা অবাক হয়ে বলে, কেন, কি সমস্যা? আদিব বলে, কোনো সমস্যা নেই, আসলে আমাদের রিলেশন শুরুর সময়ই প্রার্থনা একটা শর্ত দিয়েছিল। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় যে আদিব যখন প্রার্থনার সাথে রিলেশন করার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন প্রার্থনা বলেছিল, তোমার সাথে রিলেশন করতে আমার প্রবলেম নেই, তবে আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, কারণ আমি আসলে আমার বাবা মায়ের দত্তক নেওয়া সন্তান। তারা আমাকে অনাথ আশ্রম থেকে এনে লালন পালন করে বড় করেছে। সো আমি কখনোই তাদের পছন্দ বা তাদের সিদ্ধান্তের বাইরে যেতে চাই না। তাই তারা আমার জন্য যে পাত্র পছন্দ করবে তাকেই আমি হাসি মুখে বিয়ে করে নিব। আর বলতে গেলে তারা অলরেডি আমার জন্য একটা ছেলেকে পছন্দ করেও রেখেছে। সো আমার করার কিছু নেই। তবে হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি। তুমি যেমন আমার প্রতি ভালোবাসা অনুভব করো, আমিও তেমনটাই অনুভব করি। কিন্তু আমার পরিস্থিতি তো বুঝতেই পারছো। তোমাকে ভালোবাসতে পারি, বাট তোমাকে বিয়ে করাটা আমার দ্বারা সম্ভব না। এবার এসব জানার পরেও তুমি যদি রিলেশন করতে চাও তো আমার কোনো প্রবলেম নেই। সিন বর্তমানে আসলে দেখি আদিব অশ্রু ভেজা চোখে বলতেছে, এই ব্রেকআপ যেহেতু আগে থেকে নির্ধারিত ছিল, সো এটা তো মেনে নিতেই হবে, আর সেটারই চেষ্টা করছি। তবে ফিল করতে পারছি ব্রেকআপ জিনিসটা খুব কষ্টের। এরপর আদিব দীক্ষার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, বেশ কয়েকদিন থেকে তোমার বয়ফ্রেন্ড অমরকেও কেন জানি তোমার ফ্ল্যাটে দেখছি না, কোনো সমস্যা চলছে? দীক্ষা বলে, আসলে অমর খুব সেলফিশ। যখন ওর প্রেমে পড়েছিলাম তখন এটা বুঝতে পারিনি, কিন্তু যখন দুজনে একত্রে থাকতে শুরু করলাম তখন ধীরে ধীরে এটা ফিল করতে লাগলাম। সে না আমার কোনো কাজে হেল্প করতো, না আমাদের প্রয়োজনীয় খরচগুলোতে আর্থিক হেল্প করতো। এমনকি রেস্টুরেন্টে খেতে গেলেও বিল সব সময় আমাকেই দিতে হয়। এসবে অতিষ্ঠ হয়ে অবশেষে আমি যখন তাকে ব্রেকআপের প্রস্তাব দিলাম, সবচেয়ে অবাক করা বিষয় হলো সে চুপচাপ ব্রেকআপ করে চলে গেল। এসব বলতে বলতে দীক্ষা কেঁদে ফেললে আদিব দীক্ষাকে আরও এক গ্লাস ড্রিঙ্কস অফার করে বলে, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। ব্যাস এইখান থেকেই দীক্ষা ও আদিবের বন্ধুত্বের যাত্রা শুরু হয়ে যায়। তো সিনগুলো দেখুন। এই ফাঁকে একটা কাজ সেরে নেই কেমন? ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি ও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানএক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো পরের দিন আদিবের বিল্ডিংয়ের কাজের খালা এসে সবাইকে বলে, পরশু আমার মেয়ের বিয়ে, তোমাদের সবার দাওয়াত রইলে, তোমরা অবশ্যই আসবে। মুকুন্দ বলে, সামনের ফ্ল্যাটের দীক্ষাকে বলেছেন? খালা বলে, বলেছি এবং সে যেতেও রাজি হয়েছে। এটা শুনে এরাও সবাই রাজি হয়ে যায়। পরের দিন দেখি এরা সবাই একটা বাসে করে খালার গ্রামের ঠিকানায় এসে নামতেছে। তো প্রথমে যে নামলো এর নাম তো অ্যান্ডি, এরপর যে মেয়েটি নামলো এর নাম জুথি, অ্যান্ডির গার্লফ্রেন্ড, এরপর মুকুন্দ, এরপর আদিব, আর এরপর দীক্ষা। তো সবাই নেমে পড়ার পর ভেবে পাচ্ছে না খালার গ্রামটা কোন দিকে। এমন সময় দেখে একটা মেয়ে ট্রাক্টর চালিয়ে এদেরকে নিতে আসতেছে, মানে খালা এদেরকে নিতে পাঠিয়েছে। তো এরা ট্রাক্টরে উঠে গ্রামের দিকে রওনা দেয়। অনেক গ্রাম্য পথ পাড়ি দিয়ে এরা খালার বাসায় এসে পৌঁছালে
দীক্ষা যখন আদিবের কাঁধে হাত রেখে ট্রাক্টর থেকে নামে তখন এই প্রথম দীক্ষার প্রতি আদিবের অন্যরকম একটা ফিলিংস জাগে। তো যাই হোক, খালা এদেরকে ভিতরে এনে রুম বুঝিয়ে দিলে সবাই তাদের ব্যাগপত্র রেখে যে যার বেড়ে বিশ্রাম নিতে শুরু করে। এদিকে দীক্ষা ও আদিবকে উপর তলায় রুম দেওয়া হয়েছে, তাই দীক্ষা উপর তলায় উঠে পড়ে। তো দীক্ষা কাপড় চেঞ্জ করবে, বাট রুমে আদিবও আছে, তাই কোচর মোচর করতেছে। ব্যাপারটা বুঝতে পেরে আদিব বাহিরে চলে আসে, মানে ছাদে চলে আসে, কারণ এদের রুমটা ছাদের উপরেরই রুম। তো যাই হোক, সিন কাট হলে দেখি দীক্ষা সহ সবাই সেজে গুজে রেডি হচ্ছে। আদিব রেডি হয়ে দীক্ষার দিকে আসতেছে, হঠাৎ জুথি সামনে এসে বলে, আমার স্কার্টটি পরে যাচ্ছে, একটু শক্ত করে গিট বেঁধে দাও তো। আদিব তখন জুথির স্কার্টটা ঠিক করে দিতে থাকলে দীক্ষা পিছন ফিরে এটা দেখে তো জ্বলতে শুরু করে। সেও তখন কাপড় ঠিক করে নেওয়ার জন্য ডাকতে থাকে। আদিব তখন জুথিকে রেখে দীক্ষার কাছে আসলে দীক্ষা বলে, এই আলপিনটা লাগিয়ে দাও তো। তখন আদিব দীক্ষার মনে যা চলছে তা বুঝতে পেরে বেশ খুশি হয়। তো বিয়ে শেষ হলে রাতের বেলা দেখি জুথি, দীক্ষা ও আদিব বাইকে করে কোথায় জানি যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা কেবল জুথিই জানে, কারণ জুথি জোর করে এদেরকে কোথায় জানি নিয়ে যাচ্ছে। তো একটা ফার্মেসির সামনে আসলে জুথি বাইক থেকে নেমে ফার্মেসিতে এসে বলে, আঙ্কেল কদম ফুল আছে? কোন শব্দের বদলে কদম ফুল ইউজ করতেছে, আপনারা বুঝে নিন। তো আঙ্কেল অবাক হয়ে চেয়ে থাকলে জুথি আরো জোরে জোরে বলে, কদম ফুল আছে? আঙ্কেল ভেবাচাকে খেয়ে বলে, আছে, বলো কোন ব্র্যান্ডের দিব। জুথি তখন দীক্ষাকে বলে, কিরে কোন ব্র্যান্ড ভালো? দীক্ষা বলতে না পারলে জুথি বলে, যে কয়টা ব্র্যান্ড আছে সব দেখান। আসলে এরা নতুন বউকে গিফট করার জন্য এটা কিনতে এসেছে, বাট আঙ্কেলের সাথে দুষ্টামো করার জন্য এমন ভাব করতেছে যেন এরাই ইউজ করবে। তাই আঙ্কেল সবগুলো সামনে রাখলে দীক্ষা বলে, কিরে সবগুলোই ট্রাই করে দেখবি নাকি? জুথি মজা করে আদিবকে দেখে বলে, এত ক্ষমতা আছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা আঙ্কেল, এক প্যাকেটে কয়টা আছে? 10টি। বলো কয়টা দিব? আমরা 2 জন, আজ রাতে, কাল রাতে, পরশু রাতে, প্রতি রাতে 10টি করে হলেও 10, 20, 30। এটা শুনে আঙ্কেল আদিবকে দেখতে থাকে। আদিব তো কিছুই বুঝতে পারছে না। জুথি বলে, আঙ্কেল 4 প্যাকেট দিন, 1 প্যাকেট বেকআপ হিসেবে এক্সট্রা রাখা উচিত। এই বলে এরা 4 প্যাকেট নিয়ে বাইকে উঠতে আসলে আঙ্কেল আদিবকে বলে, বেস্ট অফ লাক বেটা, সাবধানে বাইক চালিও, নয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আদিব তো আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। তো আদিব বিয়ে বাড়িতে ফিরে আসতে দেখে বাড়ির পিছনে সবাই বাংলা মালের আয়োজন করেছে, যেখানে আদিবের 2 বন্ধুও সামিল হয়েছে। আসলে এসব গ্রামে বিয়ে অনুষ্ঠানে এসব বাংলা খাওয়া একটা সংস্কৃতি। ওদিকে দীক্ষা ও জুথির নতুন বউকে কদম ফুল দিয়ে এসে মুকুন্দকে বলে, কিরে কি খাচ্ছিস? মুকুন্দ যেই বলে, খেজুরের রস। ব্যাস, দীক্ষা এক্সাইটেড হয়ে বলে, ওয়াও খেজুরের রস, আমিও খাবো। এই বলে দীক্ষা আঙ্কেলের থেকে 1 গ্লাস চাই, কিন্তু এখানে তোরা গ্লাসে নয় তাল পাতাই করে খাচ্ছে। তাই আঙ্কেল তাল পাতাই করে দিলে দীক্ষা এক নিঃশ্বাসে পুরোটা মেরে দিয়ে বলে, ওয়াও অনেক সুন্দর তো, আরো খাবো। ব্যাস, এরপর দেখি দীক্ষা একটু পরপর 1 গ্লাস করে নিচ্ছে আর মেরে দিচ্ছে। তারপর যা হওয়ার তাই, দীক্ষা পুরো টাল্লি হয়ে যায় ও মাতলামো শুরু করে। এটা দেখে আদিব দীক্ষাকে জোর করে শোয়াতে নিয়ে আসলে দীক্ষা আস্তে আস্তে মাতলামো করতে থাকে। তো আদিব দীক্ষাকে রুমে নিয়ে এসে শুয়ে দিতে ধরলে দীক্ষা নেশার ঘুরে বলে, তুমিও আমার সাথে ঘুমাও না প্লিজ। আদিব বলে, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। দীক্ষা জেদ ধরে বলে, তুমি আমার সাথে ঘুমালে তবেই আমি ঘুমাবো, লে জ্বালা। তো দীক্ষা আদিবকে বসিয়ে নিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? আদিব হেসে উড়িয়ে দেয়। দীক্ষা বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? আদিব কিছু না বললে দীক্ষা বলে, তুমি আমাকে ভালোবাসো তাহলে বলো না কেন? আদিব বলে, তুমি সবে ব্রেকআপের কষ্ট থেকে বেরিয়ে আসতে শুরু করেছো, তাই ভাবলাম এই সময় তোমাকে ডিস্টার্ব না করি। এটা শুনে দীক্ষা বলে, আরে তুমি তো দেখি জেন্টলম্যান, তো এই জেন্টলম্যান একটা কিস দাও না। আদিব ভেবাচাকে খেয়ে আবল তাবল বলতে শুরু করতে এই নে। তো কিছুক্ষণ পর হঠাৎ দীক্ষা থেমে গিয়ে বলে, 1 মিনিট ওয়েট, আমার সাথে চলো। এই বলে দীক্ষা আদিবের হাত ধরে টেনে কোথায় জানি নিয়ে যেতে থাকে। আদিব তো কিছুই বুঝতে পারছে না, সে শুধু ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো দীক্ষার নতুন বউয়ের ঘরের দরজায় এসে নক করতে শুরু করলে আদিব ভয়ে বলে, আরে এই মাঝরাতের বেলায় এটা কার রুমে নক করতেছো, আর কেন নক করতেছো? এদিকে দীক্ষা লাগাতার নক করতে থাকলে বর খালি গায়ে দরজা খুলে দেয় আর বউ চুল ঠিক করতে করতে চলে আসে। দীক্ষা বলে, হ্যালো গাইস, কাজে ব্যাঘাত ঘটানোর জন্য সরি, প্লিজ আমাকে কয়টা কদম ফুল দিতে পারবে? আদিব তো লজ্জায় শেষ। এদিকে বর বউ ভেবাচাকা খেয়ে যায়। দীক্ষা বলে, 4 প্যাকেট তো দিয়েছি, এতগুলো এক রাতে কি করবে, আমাকে মাত্র 2টা দাও। এটা শুনে নতুন বউ ভেবাচাকা খেয়ে 4-5টি এনে দিলে দীক্ষা খুশির ঠালে জড়িয়ে ধরতে ভিতরে যেতে ধরলে আদিব দীক্ষাকে টেনে ধরে বরকে বলে, ভাই দরজা লাগিয়ে দিয়ে কন্টিনিউ করো। এই বলে আদিব দীক্ষাকে নিয়ে গেলে ছেলেটি তার বউকে বলে, চলো আবার সেখান থেকেই শুরু করি। এদিকে আদিব দীক্ষাকে বাসার ভিতরে নিয়ে আসলে দীক্ষা একটা জায়গায় এসে থেমে যায়, আর কিছুতেই ভিতরে যাবে না। আদিব তখন একাই রুমের ভিতরে এসে বসে থেকে টেনশন করতেছে। এমন সময় দীক্ষা চলে আসে।
আদিব নিচে এসে জুথির পাশে বসে গল্প করতে থাকলে দীক্ষা আধা মাতাল অবস্থায় নিচে নেমে আসে এবং সবাইকে হাই হ্যালো করেও বলে, আমি রাতে তো নিচে ছিলাম, কিভাবে উপরে গেলাম মনে করতে পারছি না। এটা শুনে আদিব বুঝতে পারে তার মানে রাতে দীক্ষা যা যা কাণ্ড করেছে সব ভুলে গেছে। তো বিকেলবেলা সবাই গোসল করতে গেলে দীক্ষাও গোসল করতে থাকে আর আদিব দূরে বসে থেকে শুধু এটাই ভাবতে থাকে কিভাবে সে দীক্ষাকে ভালোবাসার কথাটা জানাবে। তো গোসল শেষে ফেরার সময় আদিব দীক্ষাকে বলে, গত রাতে যা যা ঘটেছিল তোমার কি কিছুই মনে নেই? দীক্ষা বলে, না তো, আমি অনুষ্ঠানে নাচতেছিলাম, শুধু এটুকু মনে আছে, এরপর আর তো কিছু মনে পড়ছে না। তো হাঁটতে হাঁটতে এরা একটা জায়গায় এসে থামলে আদিব অনেক সাহস জুটিয়ে দুম করেই বলে বসে, আমরা কি বিয়ে করতে পারি? দীক্ষা চমকে গিয়ে বলে, হঠাৎ এই কথা? আদিব বলে, হঠাৎ না, একজন জীবন সঙ্গিনীর অভাব অনেক দিন থেকেই ফিল করতেছি, আর আমি তোমার সাথে থাকলে অনেক ভালো ফিল করি, এই জন্য প্রস্তাবটা দিলাম। এটা শুনে দীক্ষা বলে, আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি, তবে বিয়ে এই সিদ্ধান্তের জন্য আসলে আমাকে ভাবার কিছুদিন সময় লাগবে। আদিব বলে, যতদিন লাগে সময় নাও, তবে প্লিজ উত্তরটা যেন হ্যাঁ হয়। এই বলে আদিব একটা সেলফি তোলে আর সিন কাট হয়ে চলে আসে একদিন পর। আমরা দেখি সবাই হায়দ্রাবাদে ফিরেছে। তো এভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু দীক্ষা কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। একদিন দীক্ষা দুম করে আদিবকে মেসেজ করে বলে সে ফটোশুটের কাজে বান্দিপুর ন্যাশনাল পার্কে গিয়েছে, 12-15 দিন পর ফিরবে আর ফিরে তার সিদ্ধান্ত জানাবে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, দীক্ষা আর অনলাইনে আসে না, কারণ দীক্ষা জঙ্গলে থাকার কারণে সেখানে নেটওয়ার্ক প্রবলেম। এদিকে আদিবের তো আর ধৈর্য সইছে না, তাই আদিব বাইক নিয়ে বান্দিপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সেই জঙ্গলে এসে দীক্ষার খোঁজ করলে একজন আদিবকে জঙ্গলের ভিতরে একটা বাড়ির সামনে নিয়ে এসে দীক্ষা ম্যাডাম বলে ডাক দিতেই দীক্ষা বেরিয়ে এসে আদিবকে দেখে তো সারপ্রাইজ। দীক্ষা বলে, তুমি কি করে এলে? আদিব বলে, খোঁজ করতে করতে এসেছি। তো দীক্ষা আদিবকে রিসিভ করে উপরে নিয়ে আসলে আদিব বেলকুনিতে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে থাকে। তখন দীক্ষাও পাশে এসে দাঁড়ালে আদিব বলে, আসলে আমি তোমার উত্তরটা জানার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই অস্থিরতায় বাধ্য হয়ে চলে আসলাম, প্লিজ বলে দাও ইয়েস নাকি নো। দীক্ষা কোনো জবাব দিতে পারছে না, সে চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। এটা দেখে আদিব অনেক সাহস জুগিয়ে দীক্ষার হাতে হাতটা রাখে। এরপর পকেট থেকে এঙ্গেজ রিং বের করে বলে, উইল ইউ ম্যারি মি? এবার দীক্ষা আদিবের মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারে না। সে বলে, তুমি আমার খোঁজে এত দূর এসেছো, এরপরেও আমি না বলি কি করে? এই বলে দীক্ষা রাজি হয়ে গেলে আদিব খুশি হয়ে রিংটা পরায়। এরপর আদিব অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে সাহস জুগিয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে। তো এরপর আর কি, সিন কাট হয়ে চলে আসে বিয়ের দিনে। দীক্ষা ও আদিব দুজনেই বিয়ের সাথে সাজতেছে, এমন সময় কেউ বলে ওঠে, এই যে মিস্টার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিয়ের জন্য অস্থির হয়ে আছেন। আদিব পিছন ফিরে তাকাতেই দেখে এটা তার প্রথম গার্লফ্রেন্ড প্রার্থনা। তো প্রার্থনা দুহাত মিলে এগিয়ে এসে আদিবকে জড়িয়ে ধরে। আদিব তো অবাক। এদিকে প্রার্থনা আদিবকে যেভাবে জড়িয়ে ধরে আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রার্থনা অনেক ইমোশনাল হয়ে গেছে। ওদিকে আদিবও প্রার্থনাকে দেখে ইমোশনাল হয়ে গেছে, কিন্তু তো জাস্ট ইমোশনাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই। তো প্রার্থনা দীক্ষার রুমের দরজায় এসে বলে, হ্যালো মাই ডিয়ার ফ্ল্যাটমেট। দীক্ষা তখন প্রার্থনাকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায়। তো যাই হোক, সিন চলে আসে বিয়ের পিড়িতে। এখানে যে শাস্ত্রগুলো হয় সেগুলোর আর কি দেখবেন, চলুন এগুলো স্কিপ করে রাতের সিনে চলে আসি। দীক্ষা বাসর ঘরের দিকে যাচ্ছে আর জুথি সেটা ভিডিও করতে করতে ব্লগ স্টাইলে বলতেছে, হাই গাইস, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে একজন বন্যপ্রাণী ফটোগ্রাফার। প্রাণীদের প্রতি তার এতটা ভালোবাসা যে সে কোনো প্রাণী হত্যা পছন্দ করে না, কিন্তু সে আজ রাতে ঠিকই বাসর রাতে বিড়াল মারবেন। ওই যে খাটে যে ছেলেটি বসে আছে সে বিড়াল মারার প্রস্তুতি নিয়ে ফেলেছে। দীক্ষা বলে, আরে আরে এসব ভিডিও করিস না। জুথি বলে, ভিডিও তো হয়ে গেছে, এটা আজকেই পর্নহাবে আপলোড হবে, ভিডিওর টাইটেল হবে দেশি কাপল ফার্স্ট নাইট। এটা শুনে দীক্ষা লজ্জায় ধুম করে দরজাটা লাগিয়ে দেয়। ব্যাস, এরপর কি হয় জানি না। সিন চলে আসে পরের দিন সকালে এবং একটা গান শুরু হয়ে যায়, আর এই গানের মধ্যে দিয়ে এদের দাম্পত্য জীবনের রোমাঞ্চকর দিনগুলো দেখানো হয়। তো এভাবেই এদের সময় হাসি খুশি কাটছিল। বাট সমস্যা হয়ে দাঁড়ায় দীক্ষার ফটোশুটের জবটা, কারণ দীক্ষা ফটোশুট জবের কারণে প্রায় 1-2 মাসের জন্য আদিবকে ছেড়ে দেশ দেশান্তরে চলে যায়। আর জঙ্গলে থাকার কারণে আদিবের সাথে তার কোনো যোগাযোগও থাকে না। যদিও এটাতে দীক্ষার তেমন সমস্যা হয় না, কারণ এটাই তার পেশা, এটাই তার ড্রিম জব। বাট আদিব দীক্ষার অভাবে মাসের পর মাস, দিনের পর দিন ছটফট করে পার করতে থাকে। এভাবেই একটা বছর পর এদের ম্যারেজ অ্যানিভার্সারি আসলে অ্যানিভার্সারি উপলক্ষে দীক্ষা 1 মাসের ছুটি নিয়ে বাসায় আসে ও এদের রাতগুলো এভাবেই কাটতে থাকে। তো
একদিন আদিব অফিসে এসে আমাদের উদ্দেশ্যে বলে, আজকে আমি জার্মানিতে একটা জব অফার পেয়েছি, যার স্যালারি এখান থেকে 4 গুণ, কিন্তু আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে দীক্ষা, আমি দীক্ষাকে ছেড়ে কোথাও যেতে চাই না, তাই অফারটা রিজেক্ট করে দিলাম। পরের দিন দীক্ষা আদিবকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলে আদিব বলে, হঠাৎ কি মনে করে রেস্টুরেন্টে আনলে? দীক্ষা বলে, আগে একটা চুমু দাও তারপর বলছি। আদিব তখন দীক্ষার হাতে একটা চুমু খেয়ে বলে, এবার বলো। দীক্ষা তখন মোবাইলে একটা মেল বের করে দেখায় ও খুশি হয়ে বলে, আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে জব অফার পেয়েছি। এটা শুনে আদিব অনেক খুশি হয়ে দীক্ষাকে কংগ্রাচুলেশন জানাই। দীক্ষা খুশিতে গদগদ হয়ে বলে, আফ্রিকাতে জব, আমার তো মনে হচ্ছে আমি যেন খুশিতে বাতাসে ভাসতেছি। আফ্রিকার জঙ্গলে ফটোগ্রাফি, তাও আবার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের হয়ে। ওয়াও, আমি তো এমন একটা স্বপ্নই দেখে আসছিলাম। এসব শুনে আদিব যেমন খুশি হলেও ভিতরে ভিতরে ঠিক তেমন কষ্টে পুড়ে যাচ্ছে, কারণ দীক্ষা এই জব করা মানে সে আদিবকে ছেড়ে আফ্রিকাতে চলে যাবে এবং বছরের পর বছর সেখানেই থাকবে। তাই আমরা দেখি রাতের বেলা আদিব একা বাহিরে বসে থেকে নীরবে কাঁদতেছে। এমন সময় দীক্ষা আসলে আদিব চোখের জল সামলে নেয়। দীক্ষা দুষ্টামো করে আদিবকে জড়িয়ে ধরে ও আদিবের মন খারাপ দেখে বলে, আমি জানি কেন তোমার মন খারাপ, কিন্তু দেখো আমার কিছু করার নেই। আমি ছোটবেলা থেকে এমন একটা জবের স্বপ্ন দেখে আসছিলাম, তাই এই জবটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদিব বলে, আরে ব্যাপার না, যাও, যোগাযোগ রাখবে আর মাঝে মাঝে আসবে, তাহলেই হবে। দীক্ষা বলে, এটাই তো প্রবলেম। আদিব বলে, মানে? দীক্ষা বলে, দেখো আমি আফ্রিকা গেলে 4-5 বছরেও হয়তো আসতে পারবো না, দুর্গম এলাকাতে থাকতে হবে, তাই যোগাযোগ রক্ষা করাটাও কষ্টসাধ্য, এবং আমার কাজটাও এমন যে আমি তোমার ব্যাপারে ভাবার সময়ও পাবো না। এদিকে আমি তোমার স্ত্রী, তাই তুমি স্বভাবগতভাবে প্রতিনিয়ত আমাকে মিস করবে, আমার ফেরার অপেক্ষায় প্রহর গুনে যাবে, আর ওদিকে এসব ভেবে প্রতিনিয়ত আমার নিজেকে অপরাধী মনে হবে, এবং এই অপরাধ বোধ ও পিছুটা নিয়ে আমি কখনোই কাজ করতে পারবো না। আর বলতে গেলে আমি এইভাবে কাজ করতে পছন্দও করি না। আদিব তো বুঝতে পারছে না দীক্ষা আসলে কি বোঝাতে চাচ্ছে, তাই আদিব বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ ঠিক বুঝতে পারছি না। দীক্ষা অনেক কষ্টে বলে ওঠে, আমাদের মনে হয় ডিভোর্স নেওয়া উচিত। এটা শুনে আদিব শক খেয়ে দীক্ষার দিকে তাকালে দীক্ষা বলে, তোমার প্রতি আমার ভালোবাসা থেকে এটা বলছি। যে লোকটি প্রতিটি মুহূর্তে আমার পথ চেয়ে আছে, তাকে প্রতিটি দিন হতাশ করতে আমার ভীষণ খারাপ লাগবে। তাছাড়াও একজন মানুষের তো শারীরিক চাহিদা থাকে, তাই না? আর আমি স্ত্রী থেকেও যখন তোমার সেই চাহিদাটা পূরণ করতে পারবো না, সেটা আমাকে আরো কষ্ট দেবে। এই জন্যই বলছি, চলো ডিভোর্স নিয়ে ফেলি এবং দুজনে পিছুটান ছেড়ে নতুন জীবন শুরু করি। এসব শুনে আদিব কাঁদছিল, বাট সে নিজেকে সামলে নিয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, যদিও আমার প্রচুর কষ্ট হচ্ছে, বাট এটাও বুঝতে পারছি দীক্ষা যা বলছে তা যৌক্তিক। শুধু সমস্যা হলো আমার কাছে ক্যারিয়ারের চেয়ে সুখী দাম্পত্য জীবন বেশি গুরুত্বপূর্ণ, আর দীক্ষার কাছে সুখী দাম্পত্য জীবনের চেয়ে বরং ক্যারিয়ারটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাস, সিন কাট হয়ে পরের দিন চলে আসে উকিলের সামনে। যারা মুভির প্রথম পার্ট দেখেছেন তারা দেখেছিলেন যে দীক্ষা ও আদিব ডিভোর্স নিচ্ছে। তখন এটা ভেবে পাচ্ছিলেন না যে আদিবের গার্লফ্রেন্ড তো পার্থ না, তাহলে দীক্ষাকে বিয়ে করলো কেন, আর ডিভোর্সই বা নিচ্ছে কেন? তো নেন, এবার তো সব ক্লিয়ার হয়ে গেল। তো আদিব ডিভোর্স পেপারে সিগনেচার করতে গেলে কষ্টে আদিবের বুকটা যেন ফেটে আসে, বাট কিছু তো করার নেই। তাই আদিব সিগনেচারটা করে কলমটা দীক্ষাকে দেয়। দীক্ষারও সেম অবস্থা, সেও অনেক কষ্টে সিগনেচারটা করে ইমোশনাল হয়ে আদিবকে জড়িয়ে ধরে, বাট আদিব নিজের ইমোশন কন্ট্রোল করতে দীক্ষাকে সরিয়ে দেয়। তো ডিভোর্স শেষ হলে দুজনে বের হয়। তো দীক্ষা তো এটা ভেবে ডিভোর্স নিয়েছিল যে দুজনের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলে দুজনেই দুজনকে ইজিতে ভুলে যাবে এবং নর্মাল লাইফে ফিরবে। কিন্তু আমাদের যুক্তি দিয়ে নেওয়া সিদ্ধান্তগুলো কি আমাদের ইমোশনগুলোকে কখনো আটকাতে পারে? এই যে দীক্ষার চলে যাওয়া কয়েক মাস হয়ে যাচ্ছে, দীক্ষা তো এখন বউ না, তারপরেও আজও কি আদিব দীক্ষাকে ভুলতে পেরেছে? পারেনি। এখন প্রশ্ন, আচ্ছা যে দীক্ষা ভালো থাকার জন্য, ভালোভাবে কাজে ফোকাস করার জন্য একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠান্ডা মাথায় শেষ করে ফেললো, সে এখন কতটা হ্যাপি আছে? সে পিছুটান ভুলে ক্যারিয়ারের কতটা ইমপ্রুভ করেছে? তো এটা দেখানোর জন্য সিন আফ্রিকার গহীন জঙ্গলে আসলে দেখি দীক্ষা উদাস হয়ে বনের দিকে চেয়ে থেকে আপন মনে বলতেছে, আমি আদিবকে খুব সহজেই বলেছিলাম সম্পর্কে শেষ করে দিলে পিছুটান শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। যে জবটা পাওয়ার জন্য আমি এতটা এক্সাইটেড ফিল করছিলাম, সেই জবে যোগদানের পর আজ সেই এক্সাইটমেন্টটা আর নেই। তবে পিছু টানার ভালোবাসার ফিলিংসটা আদর ঠিকই রয়ে গেছে। এখন এই কাজে এক্সাইটমেন্ট খুঁজে পাই না ঠিকই, কিন্তু আজও আদিবের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবলে মুহূর্তের মাঝে এক্সাইটমেন্ট চলে আসে। 6 মাস হয়ে যাচ্ছে সে আমার সাথে যোগাযোগ করেনি। আমি আদিবকে কত সহজেই না অতীত ভুলে মুভ অন করতে বলেছিলাম, কিন্তু আজ ফিল করতে পারছি এটা কতটা কষ্টদায়ক। আমার মন প্রতিনিয়ত আশা করে আদিব ফোন করে বলুক দীক্ষা ফিরে আসো, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবলে সেটা সম্ভব না।
সত্যি বলতে যৌক্তিকভাবে নেওয়া সিদ্ধান্তগুলো কিছু সময় আমাদেরকেই যৌক্তিকের মারপ্যাঁচে আটকে ফেলে। আজ বুঝতে পারছি জীবনের সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিতে নেই, কিন্তু কিছু ক্ষেত্রে মন কি চাই সেটাকেই গুরুত্ব দিতে হয়, নয়তো আমাদের জীবনটাই গুরুত্বহীন হয়ে ওঠে। আর এই মূল্যবান মেসেজের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে আজকাল মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে, ডিভোর্সের হার এবং রিলেশন ব্রেকআপের হার তত বাড়তেছে। কারণ মানুষ যত শিক্ষিত হচ্ছে তত প্র্যাকটিক্যাল হচ্ছে, আর মানুষ যত প্র্যাকটিক্যাল ভাববে একটা সম্পর্কের ইতি টানা তত সহজ হবে। এখন প্রশ্ন হলো, সম্পর্কের তো ইতি ঘটে, কিন্তু কারোর প্রতি কারো ইমোশনের কি ইতি ঘটে? যদি ইমোশনের ইতি ঘটতো তাহলে দিন দিন পরকীয়া বেড়ে যাচ্ছে কেন? বিয়ের পরেও মানুষ আবার আগের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে কেন? যাই হোক, এটা তো ছিল আমার মতামত। আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, তার জন্য সরি। যদি পারেন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আর হ্যাঁ, আপনার লাইক দিতে হয়তো প্রবলেম নেই, বাট সমস্যা হলো আপনার লাইক দেওয়ার কথা মনে থাকে না, তাই নেন মনে করে দিলাম। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।